লাউ চাপড়া বাংলাদেশের পর্যটন শিল্পের একটি অন্যতম দর্শনীয় স্থান। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ের গহীন অরণ্যে বিস্তৃত জায়গা নিয়ে গড়ে উঠেছে লাউ চাপড়া পর্যটন কেন্দ্র। পাহাড় জুড়ে গড়ে উঠেছে শত শত গারোদের নিয়ে দৃষ্টিনন্দন দিঘলকান্দা গ্রাম। গ্রামটিতে গেলে গারোদের আতিথেয়তা, সরলতায় আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। লাউ চাপড়া পর্যটন কেন্দ্রের দৃষ্টিনন্দন সৌন্দর্য, গারো পাহাড়িদের বসবাসের রীতিনীতি ও জীবনযাপন নিয়ে সাজানো হয়েছে আজকের লাউ চাপড়া পর্ব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আমার বন্ধু আলম সহ যাচ্ছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার লাউ চাপড়া বিনোদন কেন্দ্র ও পাহাড়ে অবস্থিত গারোদের দিঘলকান্দা গ্রাম দেখতে, যে গ্রামে শত শত গারোদের বসবাস। যে রাস্তা দিয়ে যাচ্ছি তা খুবই দৃষ্টিনন্দন, চারিদিকে সবুজের সমারোহ। লাউ চাপড়া বিনোদন কেন্দ্রের প্রধান আকর্ষণ হচ্ছে বিশাল পাহাড়ের ওপর নির্মিত উঁচু ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে দিগন্ত জোড়া সবুজের হাতছানি আপনাদের মনকে স্নিগ্ধ ও মুগ্ধ করে তুলবে। খুব সহজেই চোখে পড়বে ভারতের গ্রামগুলো। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো দর্শনার্থীদের দ্বারা বিনোদন কেন্দ্রটি সবসময় কোলাহলপূর্ণ থাকে। অবশ্য দূর থেকে আসলে রাতে থাকার জন্যে স্বল্প খরচে বিনোদন কেন্দ্রের ভিতরেই দ্বিতল বিশিষ্ট আবাসিক হোটেলের সুব্যবস্থা রয়েছে। মূল গেট থেকে একটু সামনের দিকে রয়েছে আরও একটি ছোট গেট, যেই গেটে প্রতিটি দর্শনার্থীদের জন্য টিকেটের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটি টিকেটের মূল্য 50 টাকা। আমরা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করে প্রধান গেটের সামনে আসলাম এবং এখানে এসে আমরা দেখতে পেলাম আপনাদের ব্যক্তিগত যানবাহন রাখার জন্য একটি সুন্দর পরিবেশে কিছু জায়গা করে রাখা হয়েছে। তারপর ভিতরে ঢুকেই আমাদের চোখে পড়ল কসমেটিক জাতীয় দোকান, যেখানে ভারতীয় পণ্যের সমারোহ। বন্ধুরা, আরেকটু সামনে এগুতেই আপনাদের চোখে পড়বে একটি গারো নারী মূর্তি, যার পিঠে রয়েছে একটি ঝুলন্ত শিশু। এই মূর্তি দ্বারা, এই ভাস্কর্য দ্বারা আসলেই গারোদের জীবনকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। লাউ চাপড়া পিকনিক স্পটের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। যে ওয়াচ টাওয়ারের উপরে আপনারা ওঠার পর সম্পূর্ণ লাউ চাপড়া দৃশ্যটি পাখির চোখের মাধ্যমে উপভোগ করতে পারবেন এবং আপনার সামনের দিকে ভারতের যে মেঘালয় রাজ্যটি আছে সেই রাজ্যের দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। আমি প্রথমেই এই বিনোদন কেন্দ্রের সবচেয়ে আকর্ষণীয় ওয়াচ টাওয়ারের উপরে উঠে এই বিনোদন কেন্দ্রের সম্পূর্ণ জায়গাটি এক নজরে দেখতে চাই। তারপর সেখান থেকে নেমে অন্যান্য স্থাপনাগুলো দেখব। এই ওয়াচ টাওয়ারে উঠতে গেলে অবশ্যই আমাকে কিছু পাহাড় ডিঙিয়ে তারপর উঠতে হবে। অবশ্য প্রতিটি পাহাড়ে ওঠার পর বিশ্রাম নেওয়ার জন্য কিছু সময় আমি বের করব এবং বিশ্রাম নিয়ে তারপর উঠব, কারণ এটি অনেক দীর্ঘ একটি যাত্রা। এভারেস্টে ওঠার জন্য যেমন বিভিন্ন ধাপ রয়েছে, এই ওয়াচ টাইমে ওঠার জন্য আপনাকে এরকম কিছু ধাপ অতিক্রম করতে হবে। তেমনি আমরা প্রথম ধাপে উঠে একটু রেস্ট নিচ্ছি। একটু এখান থেকে রেস্ট নেওয়ার পর আবার আমরা শুরু করব আমাদের সেই পথে ওঠার জন্য।
যাত্রাপথে দ্বিতীয় পাহাড়টিতে ওঠার পর এখানেও বেশ কিছু খেলনার এবং খাবারের দোকান দেখলাম এবং অনেকগুলো ব্রেঞ্চ রয়েছে এখানে, যেখানে বসে আপনারা হালকা পাতলা কিছু খাবার দাবার খেয়ে বিশ্রাম নিয়ে তারপর আবার যাত্রা শুরু করবেন। আমরা প্রায় 30% মতো উপরে উঠে আসছি, আরো প্রায় 70% মতো উচ্চতায় আমাদের আরো উঠতে হবে। শরীরের অবস্থা খুব ক্লান্তিকর অবস্থায় পড়ে গেছি। অবশ্যই আপনারা এই পথে ওঠার সময় হাতে করে পানি নিয়ে আসবেন, মাঝে মাঝে আপনাদের পানি খেতে হবে অবশ্যই। আমার পেছনে যে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই পথ দিয়ে এখন আমাদের আরো উপরের দিকে উঠতে হবে, তারপর সেই ওয়াচ টাওয়ার সন্ধান পাবো এবং সেই ওয়াচ টাওয়ারের উপরে ওঠার পর পুরো এই এলাকাটা, পাহাড়ি এলাকাটা আমরা সুন্দরভাবে দেখতে পারবো বলে আশা করি। অবশেষে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ারের সামনে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 তলা বিশিষ্ট সেই ওয়াচ টাওয়ারটি। এখন আমরা এখানে উঠবো। ওঠার পর অবশ্যই সম্পূর্ণ যে এই পর্যটন স্পটের বাইরেও যে জায়গাটা আছে সেটা সম্পূর্ণটা দেখা যাবে। যদিও এই পর্যন্ত উঠতে একদম ক্লান্তি হয়ে গেছে, মানে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে আমাদের। এই পর্যটন টাওয়ার থেকে কিন্তু সামনে আপনারা যত দূর দেখবেন সেটা কিন্তু সম্পূর্ণ ভারতের এরিয়া এবং এই পর্যটন থেকে সামনে যে রাবার বাগান আছে সেই রাবার বাগানটাও আপনারা খুব স্পষ্ট দেখতে পারবেন। তো এখানে ওঠাটা আরো খুব টাফ ব্যাপার, কারণ এমনিতেই শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। তারপরেও চলুন আপনাদের নিয়ে যাই সেখানে। বন্ধুরা, ওয়াচ টাওয়ারের নিচে আসার পর পাশের একটি দৃশ্য দেখে নিজের চোখের দৃষ্টি ফেরাতে পারলাম না। ভাবলাম সেই দৃশ্যটি আপনাদের আগে দেখায়। আমরা একটি পাহাড়ের টিলার উপর ওঠার পর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কত উপরে উঠেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে নিচের যে অংশটি, সেটা হচ্ছে ওই যে সেটাই হচ্ছে পাহাড়ের নিচে। আমরা সেখান থেকে এত উপরে উঠেছি, সেখানে আমরা যাব এখন। এই পাহাড়ের যে বুনো পথ, এই গাছপালা পেরিয়ে যে পথটি আছে সেই পথটি দিয়ে নিচে নামবো এবং দেখানোর চেষ্টা করব নিচে কি চাষ করা হয়েছে এই পাহাড়ের ফাঁকের যে জায়গাগুলো রয়েছে সেখানে। কণ্ঠটা আপনারা অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন যে এই পাহাড়ির যে পিচ্ছিল পথ সেটা বেয়ে নামা এবং ওঠাটা কত কষ্টকর। এর অভিজ্ঞতাটা অবশ্য রোমাঞ্চকর। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে এখন। তো আমার সাথে আমার বন্ধু যাবে। আমার বন্ধুর জায়গাটি খুব পছন্দ হয়েছে। সে ভাই এগুলা কোন জায়গার লতা? এগুলো কচু খেত আছে নিচে? কি কচু? পাহাড়ি লতা এগুলা? এগুলো গলা লাগে না? গুড। পাহাড়ের ঢাল বেয়ে পিচ্ছিল পথ বেয়ে নিচে নামতে নামতে প্রায় পাহাড়ের পাদদেশে আসার পর একটি সুন্দর দৃশ্য মন কেড়ে নিল। এখানে চাষ করা হয়েছে পাহাড়ি আলু, যেটাকে আমাদের এলাকার ভাষায় শিমলা আলু বলা হয়। খুব সুস্বাদু এবং পুষ্টিকর খাবার এটা। এই গাছগুলোর নিচে, মাটির নিচে এই শিমলা আলুগুলো হয়ে থাকে সাধারণত। আমাদের এলাকার বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়
এটা আমারও একটি পছন্দের খাবার। পাশাপাশি এই পাহাড়ের ভেতর দিয়ে যে সমতল ভূমি সামান্য পরিমাণে রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়, যদিও বুনো হাতির দল এসে সেই ধানগুলো নষ্ট করে দেয় বা খেয়ে যায়। পাশাপাশি পাহাড়ের ধার বেয়ে অনেক ধরনের সবজির চাষ করা হয়, যেটা গারো পাহাড়িদের জীবনের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করা হয়। এটি সত্যি একটি মনোমুগ্ধকর দৃশ্য। পাহাড়ে এরকম চাষাবাদ সত্যি আমি ভাবিনি এখানে এসে দেখতে পাবো। আমি আপনাদের এখন একটি গাছ দেখাচ্ছি, সেটা আপনারা সবাই নাম শুনেছেন, যে লজ্জাবতী গাছ। এই যে এখানে যে গাছগুলো আপনারা দেখছেন, এগুলো সবই লজ্জাবতীর গাছ। দেখুন, আমি গাছগুলোতে যদি আমরা স্পর্শ করি, সে কিভাবে তার পাতাগুলো লজ্জা পেয়ে চুপসে যায়, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, এই যে আমি এটাকে দেখুন স্পর্শ করলাম, স্পর্শ করার সাথে সাথেই এটা এই যে পাতাগুলো চুপসে যাচ্ছে। তারপরে যে এখানে দেখুন, আমি হাত দিয়ে সবগুলো গাছ একটু, এই যে দেখুন গাছের পাতা সবগুলো কিন্তু ছড়িয়ে আছে, কিন্তু আমি যদি এগুলোকে একটু স্পর্শ করি, দেখুন সবগুলো পাতা কি হয়ে গেল, চুপসে গেল। আমি আরো আপনাদের স্পষ্টভাবে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে পাতাটাকে আমি স্পর্শ করেছি, এগুলো দেখুন চুপসে যাচ্ছে, এই যে চুপসে যাচ্ছে, এই যে। একটু রেস্ট নিতে হবে, রেস্ট না নিলে আর ওঠা সম্ভব না। একটু জিরিয়ে নিচ্ছি, দমটা একটু নিচ্ছি আর কি, তারপর উপরে উঠতে হবে। আর অনেক পথ বাকি আছে। অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন এই অ্যাডভেঞ্চারের দৃশ্যটি, উপভোগ করতে থাকুন আজকের এই পর্বটি। অবশেষে উপরে উঠতে পারছি, কিন্তু পাহাড়ে ওঠা এবং নামা এত কষ্টের, সেটা হারে হারে টের পাচ্ছি। আমার শরীরে দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন, ঘেমে একাকার। পাহাড়ে যে মানুষের জীবন, পাহাড়ে যে মানুষ বসবাস করে, তাদের এনার্জি, শরীরের স্টেমিনিটি সত্যি আমাদের চেয়ে অনেক বেশি। তাহলে এরকম পরিবেশে তারা কিভাবে বাস করে? একটা পাহাড় উঠতে এবং নামতেই যদি এত পরিশ্রম হয়, তারা বছরের পর বছর, যুগের পর যুগ এইভাবেই প্রতিনিয়ত পাহাড়ে উঠতেছে, নামতেছে, পাহাড়ে চাষবাস করতেছে, পাহাড়ে থাকতেছে, সেটি সত্যি একদম অবিশ্বাস্য সম্মানের বিষয়। তাদেরকে অবশ্যই সম্মান জানায় যারা এই পাহাড়ে পরিবেশ বাস করে। অবশেষে আমরা উঠছি এখন সেই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য জনপ্রতি টিকিটের মূল্য 10 টাকা, সেটা কিনে আমরা উঠছি উপরের দিকে। এই ওয়াচ টাওয়ারটি যেহেতু 5 থেকে 6 তলা একটা বিল্ডিং এর উচ্চতার সমান, সুতরাং এটা উঠতে একটু আমাদের সময় লাগবে। বন্ধুরা, উঠতে উঠতে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি এই লাউচাপড়া পিকনিক স্পটে আপনারা কিভাবে আসবেন। যদি আপনারা ঢাকা থেকে আসতে চান তাহলে অবশ্যই শেরপুর হয়ে আসবেন। যদিও লাউচাপড়া পিকনিক স্পটটি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত, কিন্তু ঢাকা থেকে আসতে শেরপুর হয়ে আসাটাই সহজতর পথ। ঢাকা থেকে যে কোনো বাসে করে আপনারা প্রথমে শেরপুর শহরে আসবেন, তারপর শেরপুর থেকে সিএনজি করে আপনারা খুব সহজেই এই লাউচাপড়া বিনোদন কেন্দ্রে আসতে পারেন। যখন আপনারা শেরপুর থেকে সিএনজি বা অন্য কোনো প্রাইভেট যানবাহনে আসবেন, তখন আপনারা অবশ্যই পাহাড়ি রাস্তার ভেতর দিয়ে আসবেন। সেই আসার উপভোগের দৃশ্যটিও খুব বেশি রোমাঞ্চকর।
পারবেন। যারা খুব বেশি দূর থেকে আসবেন, একদিনের ভিতরে যাদের যাওয়া সম্ভব হবে না, তারা এই রিসোর্টটির ভিতরে খুব স্বল্প মূল্যে রাত্রি যাপনের সুযোগ পাবেন। এখন আপনাদের এই পুরো রিসোর্টটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সত্যি রিসোর্টটা অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে। অনেক দর্শনার্থী এখানে প্রতিনিয়ত আসে দেখার জন্য। 2 তলা বিশিষ্ট এই রিসোর্টটি একদম লাউচাপড়া পিকনিক স্পটের ঢোকার শুরুতে অবস্থিত। এই রিসোর্টটির সামনের যে সৌন্দর্য পরিপাটি করে সাজানো হয়েছে বিভিন্ন ফুল গাছ দ্বারা, এবং রিসোর্টটি সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টিত। এখানে সবসময় প্রহরী থাকে এই রিসোর্টকে নিরাপত্তা দেওয়ার জন্য। সুতরাং আপনারা যদি দূর দূরান্ত থেকে এখানে এসে রাত্রি যাপন করেন, তাহলে আপনাদের কোনো ধরনের অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা এই রিসোর্টটিতে যখন উঠবেন, এই রিসোর্টটির সামনের যে সৌন্দর্যটি আপনারা বারান্দা থেকে উপভোগ করতে পারবেন। আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এই রিসোর্টের সামনে একটি পুকুর রয়েছে, নদীর মতো। এটা হচ্ছে পাহাড়ি একটি খাল। এখানে সবসময় স্রোত থাকে, যে ঝর্ণার পানিগুলো আছে পাহাড়ের, এই ঝর্ণার পানিগুলো এই স্রোত দিয়ে নেমে যায়। এই ঝর্ণার পানির যে স্রোত, যে খালটি, এই খালের উপর সুন্দর একটি দৃষ্টিনন্দন একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেখানে আপনারা গিয়ে বসে বিকেলটি উপভোগ করতে পারবেন, বা চা খেতে বা এক কাপ কফি খেতে আপনারা খুব সুন্দর সময়টা এখানে বসে উপভোগ করতে পারবেন। আমি এখন সেখানেই আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন, বন্ধুরা, লাউচাপড়া পর্বের বাকি অংশ এবং দিঘলকান্দা গ্রামের গারদের জীবনযাপন, ঘরবাড়ি, খাবার দাবার, আসবাবপত্র নিয়ে আমার দ্বিতীয় পর্বটি সাজানো হয়েছে। সেই পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখুন।